আমি আজকের শিডিউল কিভাবে হয় বা শিডিউল কিভাবে বানাতে হয় বা কিভাবে প্র্যাকটিস করতে হয়, যেগুলো খুব সত্তর ডেভেলপমেন্ট হয়। কারণ 1600 মিটার দৌড়াতে গিয়ে 6.5 মিনিটে শিডিউল লাগছে, কারণ সেটা হচ্ছে তোমাদের জন্যে। তাই তোমরা মন দিয়ে শোনো। আমি বেসিক ট্রেনিং মেথড নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টফুল হবে এই মেথডগুলো যদি একবার শুনে নাও। যেমন এখানে মেথড অফ ট্রেনিং রেফার্স টু ফর্মুলেশন অফ ট্রেনিং অ্যাক্টিভিটি ফর দ্য স্পোর্টস পারসন। এখানে তোমাদের তো স্পোর্টস পারসন না, তোমরা অ্যাজ এ স্পোর্টস পারসন ধরে নিতে পারো। কেননা তোমাদের সামনেই মাঠ আছে এবং ওটাই তোমরা কম্পিটিশন হিসেবে ধরে নাও। তো এখানে কয়েকটা মেথড মেনে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি সেই জন্যে আমার কোচিং ডিপ্লোমা অর্থাৎ NIS এর একটা পুরনো নোটস তোমাদের জন্যেই আজ আবার নতুন করে একবার দেখে নিয়েছি, তারপর তোমাদের কাছে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করছি। সেই জন্যে তোমরা যদি একটু শুনে নাও, দেখবে খুবই উপকার হবে তোমাদের জন্য। আজ যে বিষয়টি তোমাদের কাছে উত্থাপন করব সেটা আমার এমস ফিটনেস একাডেমির যেসব সাবস্ক্রাইবার তাদের কমেন্টের উপরে বেস করে আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। যে বেশিরভাগ স্টুডেন্ট যারা ক্যালকাটা পুলিশ বা বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্যে মাঠ নিয়ে চিন্তিত, বিশেষ করে ছেলেদের জন্য 1600 মিটার 6.5 মিনিটে দৌড়াতে হবে এবং মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিটে দৌড়াতে হবে। আমি সব ভিডিওয় বলেছি যে এই দৌড়টা এমন কিছু কষ্টসাধ্য না বা কোনো টাফ ব্যাপার না, কিন্তু বর্তমান পরিস্থিতির ওপরে এটা কিন্তু সত্যি একটা চাপের বিষয় হয়ে গেছে। কারণ আমি আমার যে স্টুডেন্ট আছে, আমার মাঠে যত স্টুডেন্ট আছে, আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট প্রায় সায়েন্স বেস সাবজেক্ট থেকে এসেছে, অথবা যে কোনো সাবজেক্টের টপারগুলোই এসে হাজির হয়েছে। কারণ প্রায় অন্য অন্য সার্ভিসের ক্ষেত্রে পরীক্ষাগুলো হয়তো 1-2 বছর হচ্ছে না বা তারা ভরসা পাচ্ছে না, সেই জন্যে পুলিশের মতো এরকম চাকরিতে মেধাবী ছাত্রছাত্রীরা চলে আসছে এবং তারা কোনো সময় কোনো দিন মাঠে দৌড়াতে হবে বা মাঠে খেলতে হবে এটা তাদের মাথায় ছিল না। তাই তারা প্রথমে প্র্যাকটিস করছে, অনেকেই নিজে নিজে প্র্যাকটিস করছে। এই নিজে নিজে প্র্যাকটিস করতে গিয়ে যে ফেস করছে সেগুলো হলো, প্রথম দিকে ভালো দৌড়াচ্ছে, দৌড়ানোর পরে তারা কিন্তু বিভিন্ন রকম চোট আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে। এই চোট আঘাতে জর্জরিত হচ্ছে, এই যে বিষয়গুলো তারা তো জানেই না ট্রেনিংয়ের বিষয়গুলো। তাই আজকের বিশেষ করে যারা নিজে নিজে প্র্যাকটিস করছে, যাদের শিডিউলের খুবই প্রয়োজন, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে নাও। দেখে নিলে তোমরা তো সব মেধাবী ছাত্রছাত্রী, একবার ঠিকঠাক শুনে নিলে এই শিডিউলের বেসিক আইডিয়াটা তোমরা আজকে পেয়ে যাবে। তো আমি কয়েকটা আইডিয়া দিচ্ছি, যারা একা একা প্র্যাকটিস করে বা আমার সাবস্ক্রাইবার যারা আমার ট্রেনিং দেখেও প্র্যাকটিস করে, তাদের মনে যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো কিন্তু আর থাকবে না। সেই জন্যে আমি আজকের শিডিউল কিভাবে হয় বা শিডিউল কিভাবে বানাতে হয় বা কিভাবে প্র্যাকটিস করতে হয়, যেগুলো খুব সত্তর ডেভেলপমেন্ট হয়। কারণ 1600 মিটার দৌড়াতে গিয়ে 6.5 মিনিটে শিডিউল লাগছে, কারণ সেটা হচ্ছে তোমাদের জন্যে। তাই তোমরা মন দিয়ে শোনো। আমি বেসিক ট্রেনিং মেথড নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টফুল হবে এই মেথডগুলো যদি একবার শুনে নাও। যেমন এখানে মেথড অফ ট্রেনিং রেফার্স টু ফর্মুলেশন অফ ট্রেনিং অ্যাক্টিভিটি ফর দ্য স্পোর্টস পারসন। এখানে তোমাদের তো স্পোর্টস পারসন না, তোমরা অ্যাজ এ স্পোর্টস পারসন ধরে নিতে পারো। কেননা
তোমাদের সামনেই মাঠ আছে এবং ওটাই তোমরা কম্পিটিশন হিসেবে ধরে নাও। তো এখানে কয়েকটা মেথড মেনে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি সেই জন্যে আমার কোচিং ডিপ্লোমা অর্থাৎ NIS এর একটা পুরনো নোটস তোমাদের জন্যেই আজ আবার নতুন করে একবার দেখে নিয়েছি, তারপর তোমাদের কাছে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করছি। সেই জন্যে তোমরা যদি একটু শুনে নাও দেখবে খুবই উপকার হবে তোমাদের জন্য। তো এই ট্রেনিং মেথডের কয়েকটা মেথডের কথা আলোচনা করি। কন্টিনিউয়াস মেথড, আমি এর ডিটেলস বলবো। একটা আছে ইন্টারভাল মেথড, একটা আছে রিপিটেশন মেথড, একটা হচ্ছে কম্পিটিটিভ মেথড। যে ট্রেনিং মেথডগুলো নিয়ে আমরা কাজ করি, সারা পৃথিবীতে সমস্ত কোচেরা যে মেথডগুলো নিয়ে কাজ করে, সেই মেথডগুলির ভিতরে মেন মেথড চারটে বললাম: কন্টিনিউয়াস মেথড, ইন্টারভাল মেথড, রিপিটেশন মেথড এবং কম্পিটিটিভ মেথড। এই চারটে মেথড নিয়ে তোমরা যদি একটু শোনো, তোমরা দেখবে তোমাদের মনে অনেক জিজ্ঞাসা, অনেক কোশ্চেন কিন্তু তোমরা তার অ্যান্সার পেয়ে যাবে। তো কেমন কন্টিনিউয়াস মেথড? শোনো, ফার্স্ট মেথডটা কন্টিনিউয়াস মেথড বলছে ইট ইজ অলসো নোন অ্যাজ এ ডিউরেশন মেথড। দ্যাট ইজ এ স্পোর্টস পারসন ওয়ার্ক কন্টিনিউয়াসলি অ্যাজ এ ইভেন্ট পেজ অর চেঞ্জিং পেজ ফর এ লং টাইম। বলছে ইট হ্যাজ 4 ভেরিয়েশন। এই কন্টিনিউয়াস মেথড বলছে চারটে ভেরিয়েশন আছে। এই চারটে ভেরিয়েশন কি? কন্টিনিউয়াস মেথডের ভিতরে চারটে ভেরিয়েশন আছে, যেটা হলো স্লো কন্টিনিউয়াস মেথড। আমরা দেখবা যারা তোমরা যে অনেকে বলেছে যে অনেকক্ষণ ধরে দৌড়াও, 8 ঘন্টা করে আস্তে আস্তে দৌড়াচ্ছি, সেটা খানিকটা এই মেথডের উপরেই চলে, স্লো কন্টিনিউয়াস মেথড। একটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস মেথড, সেই 30 মিনিট দৌড় কিন্তু ফাস্ট, সেখানে হার্টবিট অনেক ফাস্ট চলে। একটা আছে ভ্যারিড পেজ মেথড। মানে ভ্যারিড পেজ মেথড মানে হচ্ছে যেখানে কোনো সময় হয়তো 5 মিনিট স্লো চললো, 5 মিনিট ফাস্ট চললো, 5 মিনিট মিডিয়াম পেজে চললো, পেজটাকে ভ্যারি করবে, কন্টিনিউ একরকম পেজে হবে না। আর আরেকটা আছে ফার্টলেগ মেথড। এই চারটে কন্টিনিউয়াস মেথডের চারটে ভাগ আছে। এইবার আমি বলি স্লো কন্টিনিউয়াসটা আমি বললাম যে যেখানে তোমাদের হার্টবিট, যে গতিতে দৌড়াতে হবে তার পালস রেট পার মিনিট 160 ফাট চলবে এরকম। কিভাবে বুঝবে? আমরা পালস অক্সিমিটার, যারা খুব সায়েন্টিফিক ওয়েতে প্র্যাকটিস করায়, পালস অক্সিমিটার লাগিয়ে প্র্যাকটিস করায়। সেখানে ধরা পড়ে যায় যে পার মিনিট কত হার্ট রেট চলছে, বা হার্ট রেট মনিটর চেস্টের কাছে লাগিয়েও প্র্যাকটিস করায় তারা। কিন্তু তোমাদের সেটা দরকার নেই, মোটামুটি একটা আইডিয়া করে নেবে হ্যাঁ কেমনভাবে এই ডিউরেশনগুলো প্র্যাকটিস করতে হয়। এখানে বলছে এই স্লো যে কন্টিনিউয়াস মেথডটা, এটা কিন্তু তোমরা মোটামুটি 15 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্লো কন্টিনিউয়াস মেথড মেনে প্র্যাকটিস করলে কোনো অসুবিধা নেই। ঠিক এখানে ফাস্ট কন্টিনিউয়াস মেথড, এখানে তোমার বিট পালস রেট 160 থেকে 80 চলবে। বুঝতে পারছো? মোটামুটি পালস রেট 160 থেকে 80 চলবে, এমনভাবে প্র্যাকটিস হবে। এবং এটা তোমরা কিন্তু করতে পারবে আপ টু 1 আওয়ার, 1 ঘন্টা পর্যন্ত। তো 15 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু এন্ডুরেন্স ডেভেলপমেন্ট খুব ভালো হয়। ঠিক ভ্যারিড পেজ মেথড, যেটা ভ্যারিড পেজ মেথড, এটা কিন্তু তোমরা বলছে ইন দিস মেথড ওয়ার্ক ইজ ডান, বলছে আনইন্টারপ্রিটেড বাট উইথ চেঞ্জিং পেজ। গতিটা কিন্তু চেঞ্জ হবে ডিউরিং দ্য এক্সারসাইজ। হার্ট রেট বলছে
রেঞ্জ বিটুইন 140 থেকে 180 বিটস। এখানে কিন্তু 60 থেকে 80 না, 160 থেকে 80 না, কিন্তু ভেরিড ফেজ মেথডের ফর্মুলায় প্র্যাকটিস করলে পালস রেট হবে 140 থেকে 180 পার মিনিট। এই বিট মানে পালস রেটটা চলবে এবং এর ওয়ার্কআউটটা 15 মিনিট থেকে 1 আওয়ার করতে পারো। এতে কি হবে, দমটা খুব ফাস্ট বেড়ে যাবে। ঠিক ফার্টলেক মেথড বলছে, এই ফার্টলেক মেথড বলছে দিস সুইডিশ ওয়ার্ড মিন্স স্পিড প্লে। স্পিড প্লে বলছে এইগুলো ডিস্টেন্স রানারদের জন্য লাগে। 1600 মিটার, 800 মিটার বা 1500 মিটার, অ্যাকচুয়ালি অ্যাথলিটদের 800 পরে 1500 মিটার, 1600 মিটার হয় না, পুলিশের জন্য রেখেছে, এটা মিডল ডিস্টেন্স ধরা হয়। তাই ফার্টলেক মেথডটা তোমাদের লাগবে না, শুধু শুনে রাখো এমন একটা মেথড আছে ফার্টলেক মেথড, যে মেথডে প্র্যাকটিস করলে সেই মেথড মানে এন্ডুরেন্স ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়। আর এরপরে আমরা প্রথমে আমরা কন্টিনিউয়াস মেথডের 4টে পার্ট নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা যে মেন মেথড 4টা কন্টিনিউয়াসের পরে ইন্টারভাল মেথড, ইন্টারভাল মেথড নিয়ে একটু আলোচনা করি। ইন্টারভাল মেথড বলছে দিস মেথড ইজ ওয়াইডলি ইউজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন স্পোর্টস ট্রেনিং। পৃথিবীতে এই ইন্টারভাল ট্রেনিং মেথডটা সারা পৃথিবীতেই ইউজ করে, সে ফুটবলার হোক, অ্যাথলিট হোক বা অন্য যে কোনো এন্ডুরেন্স টাইপ গেম যত আছে সবাই কিন্তু এই ইন্টারভাল ট্রেনিং ইউজ করে, কারণ তাদের এন্ডুরেন্স ক্যাপাসিটিকে খুব ডেভেলপমেন্ট করার জন্য। সেই জন্যে তোমরা ইন্টারভাল ট্রেনিং সম্পর্কে একটু শুনে নাও। এই ইন্টারভাল ট্রেনিং এটা হচ্ছে বলছে যে তোমার পালস রেট 180 পার মিনিট, পালস রেট চলবে 180 পার মিনিট, 1 মিনিটে 180 পালস রেট চলবে। এবং তাহলে বুঝতে পারছো একদম মশান সর্বোচ্চ গতিতে সর্বোচ্চ স্পিডে ওয়ার্কআউট করতে হবে। এবং বলছে এখানে রিকাভারি একটা ওয়ার্কআউট করলে, মনে করো 400 মিটার দৌড়ালে, ফুল রেঞ্জে দৌড়ালে পালস রেট 180-তে উঠে গেল, উঠে গিয়ে কতক্ষণ রেস্ট করবে বলছে এখানে টাইমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইট ডিপেন্ড আপন ম্যান টু ম্যান, যার যেমন ক্যাপাসিটি আছে সেই রকম। কেমন 120 পালস রেট যেই আসবে, কারুর 2 মিনিটে আসতে পারে, কারুর 3 মিনিটে আসতে পারে, কারুর 4 মিনিটেও আসতে পারে। 120 পালস রেট যেই নামবে নেক্সট ওয়ার্কআউটে চলে যেতে হবে। আবার 400 মিটার যদি রিপিটেশন তোমার শিডিউলে থাকে, এগেন 400 মিটার করতে হবে। এগেন আবার 120 পালস রেট, প্রথমবার 3 মিনিটে এসেছিল, পরের বার যে 3 মিনিটে আসবে তার কোনো মানে নেই, কারণ যত ওয়ার্কআউট বেশি রিপিটেশন করবে রিকভারি কিন্তু হতে সময় লাগবে। পরেরটা হয়তো 4 মিনিটে 120 বার আসবে এবং ঠিক 4 মিনিট পরেই আবার শুরু হবে নেক্সট রিপিটেশন। এইভাবে ইন্টারভাল ট্রেনিং তুমি যদি 400 মিটার মনে করো 4টে করবে, ঠিক ইন্টারভাল ট্রেনিংয়ের মেথডটাই পালস রেট 120 যেই আসবে, যতক্ষণ সময় না আসছে ততক্ষণ তোমাকে রেস্ট নিতে হবে। প্রথম দিকে তাড়াতাড়ি আসবে, পর যত রিপিটেশন বেশি করবে দেখবি রিকভারি টাইমটা বেশি টাইম লেগে যাচ্ছে। এই মেথডের ওপরে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তারপরে রিপিটেশন মেথড, 3 নাম্বার যে মেথডটা আছে রিপিটেশন মেথড। এই মেথড in this method exercise which correspondence in part of the requirement of completion begin performed during a training session repeatedly। এই যে রিপিটেশন মেথডটা বলছে যখন কম্পিটিশন পিরিয়ড চলে আসে খেলোয়াড়দের, সেই সময় করতে হয়। কেন সবার পারফরমেন্স ভালো হয় না? যেমন আমার মাঠে তোমরা
আমার মাঠে যদি কোনো সময় আসার সুযোগ হয়, তাহলে যত ছেলে মেয়ে আছে, আমি 18 বছর আমার এই ট্রেনিং মানে কোচিং লাইফে যারা 1.5 মাস আমার কাছে প্র্যাকটিস করেছে, এসআই বলো, এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, রেল বলো, জেল বলো, 1.5 মাস প্র্যাকটিস করেছে এবং আমার কাছ থেকে ফেল করে গেছে, এমন রেকর্ড নেই। যদি অসুস্থতা না হয় বা চোটাঘাত বাই চান্স কোনো কারণে হয়ে যায়, সেটা অন্য কথা। সেই জন্যে এই রিপিটেশন মেথড লাস্ট টাইম, এই যে রিপিটেশন মেথড ইউজ করার জন্য আমি যেটা পড়লাম, ইন দিস মেথড, আরেকবার শুনে নাও, ইন দিস মেথড এক্সারসাইজ উইথ corresponding in a part in বলছে requirement of completion beginning performed during a training session repeatedly। মানে যখন কম্পিটিশন পার্ট চলে আসে, যেমন তোমাদের মাঠ চলে এসেছে, হয়তো 5 তারিখ থেকে মাঠ হবে, সেক্ষেত্রে এই রিপিটেশন মেথডটা তোমাদের এখন দরকার। এখন বিল্ড আপ না, বিল্ড আপের টাইম শেষ হয়ে গেছে। এইবার অনেকে নতুন, তারা তো ওইদিকে বেজ নেই, অথচ রিপিটেশন মেথড প্র্যাকটিস করতে গেলে মাসেল ক্রাম্প বা স্ট্রেন, স্প্রেন, বিভিন্ন রকম চোটাঘাত আসতে পারে। সেই জন্যেই সেদিকটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই কম্পিটিশন মেথড এ কেমন বলছে, এটা একটা, আমি একটা উদাহরণ দিচ্ছি, 800 মিটার একটা দৌড়ালে ফুল ফেজে, এগেন আর একটা 800 মিটার করবে, ধরো কি করতে হবে, রিকভারি পিরিয়ড একদম 100% মানে চলে আসবে, একদম নিউ, একদম সব রিফ্রেশ, এগেইন আর একটা সেট যাবে। সেই জন্যে রিপিটেশন মেথডের রিকভারি পিরিয়ড হচ্ছে একদম ফুললি রিকভারি, যতক্ষণ লাগে। ঠিক আছে, আর কম্পিটিশন মেথডে এখানে পারফরম্যান্স ডিপেন্ড টু এ কনসিডারেবল এক্সটেন্ট অন টেকনিক্যাল এফিসিয়েন্সি, বলছে এক্সপিরিয়েন্স অ্যান্ড সাম স্পেসিফিক সাইকিক ফ্যাক্টরস। এইবার কম্পিটিশন একদম অনওয়ে কম্পিটিশন, যেমন আমি এর একটা ভিডিও ছাড়বো, তোমরা বুঝতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা যারা একা প্র্যাকটিস করো, তোমরা একই স্পিড নেবে, একই রাস্তায় যাবে, আর 15 সেকেন্ড শুধু টেকনিকে তোমাকে আমি কমিয়ে দিতে পারবো। যারা নতুন আসে, আমি 100% শিওর যে শুধু কম্পিটিশনে তুমি দাঁড়াবে, তুমি একা দৌড়িয়ে নেবে, নেক্সট সপ্তাহে একই পেজে দৌড়াবে, 15 থেকে 20 সেকেন্ড থাকবে না। অর্থাৎ যারা 6 মিনিট 45 সেকেন্ড দৌড়াচ্ছ, তারা এমনি 6.5 টেকনিক্যাল ফল্টের জন্য 45 লাগে, 15 সেকেন্ড এমনি বেশি লাগে। সেই জন্যে এই টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল বিষয়গুলো যারা কোচ, তারা জানে যে কি সমস্যা হচ্ছে, কেন এই 15 সেকেন্ড বেশি লাগলো, যেটা তোমাকে যখন আমি বোঝাবো, নেক্সট ভিডিও দেখবো, আমি ছাড়ার চেষ্টা করব যে এই টেকনিক্যাল বা টেকটিক্যাল পার্টগুলো, যেখানে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড দেখবে যে তুমি নিজেই তোমার মাঠে ট্রায়াল নিয়ে দেখবে যেটা কমে আসবে। সেই জন্যই অনেকেই শিডিউল চাচ্ছে। এই শিডিউল কিন্তু পার্সোনালি কাউকে দেয়া খুব টাফ। সেই জন্যে আমি ইন জেনারেল একটা শিডিউল ছেড়ে দিলাম, আর সবাই করে নিলে আর ডেভেলপ হয়ে গেল, এই জন্য আমি ছাড়তে পারি না। সেই জন্যে ম্যান টু ম্যান ভ্যারি করে এক একজনের শিডিউল। তো আমি পরপর এই কদিন তোমাদের ভিডিও ছাড়বো, তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, এবং যারা বিশেষ করে একটু ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত, তারাও আমার চ্যানেলটা দেখো এবং একটু গুগল সার্চ করে নেবে আমার যে কথাগুলোর সাথে কি মিল আছে বা মিল নেই, সব থেকে ভালো হয় সেটাই। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও ছাড়বো।